আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। নিজের এবং পরিবারের কারো আওয়ামী লীগের নেতৃত্বে না থাকার ইঙ্গিত দিলেন শেখ হাসিনা। নির্বাচনের পরও ভারতেই থাকার পরিকল্পনা। ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন বানচাল করতে দেশের ভেতরে এবং বাইরের শক্তি কাজ করছে বললেন প্রধান উপদেষ্টা। ইতিহাসের সবচেয়ে ভালো ভোটের প্রতিশ্রুতি। জনগণের সঙ্গে প্রতারণা করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন, অভিযোগ বিএনপির। সুপারিশে ঐক্য নয় বরং জাতি বিভক্ত হবে মন্তব্য। এবং হাইব্রিড মডেলে শুধু ঐতিহ্য ও স্বাতন্ত্র্য নয়, অস্তিত্বই হারানোর মুখে ঢাকার শীর্ষ 7 কলেজ। পড়ার সুযোগ হারাবেন লাখের বেশি শিক্ষার্থী। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি বা তার পরিবারের কেউ আর আওয়ামী লীগের নেতৃত্বে নাও থাকতে পারেন। আপাতত ভারতেই থাকার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। সাক্ষাৎকারের বিস্তারিত জানাচ্ছেন রুকসানা আমিন। ছাত্র জনতার অভ্যুত্থানে 2024 সালের 5ই অগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশ ছেড়ে যান শেখ হাসিনা। তখন থেকে ভারতের রাজধানী নয়াদিল্লির গোপন এক জায়গায় অবস্থান করছেন তিনি। জুলাই অগস্টে গণহারে মানুষ হত্যাসহ বিভিন্ন অভিযোগে তার দল আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম দেশে নিষিদ্ধ রয়েছে। তবে সময় সময় অনলাইনে দলীয় ফোরামে নিজের চেহারা না দেখিয়ে বক্তৃতা করেছেন তিনি। এই প্রথম তিনি কোনো গণমাধ্যমের সঙ্গেও কথা বললেন। ইমেইলের মাধ্যমে রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে রাজনীতিতে তার ও তার পরিবারের ফেরা এবং বাংলাদেশের ভবিষ্যৎ ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন শেখ হাসিনা। রাজনীতিতে বা দলের নেতৃত্বে তিনি বা তার পরিবারের কেউ নাও থাকতে পারে বলে সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি। শেখ হাসিনা রয়টার্সকে বলেন, এটা তাঁর বা তার পরিবারের ব্যাপার নয়। বাংলাদেশ যে ভবিষ্যৎ চায় তা অর্জন করতে হলে সাংবিধানিক শাসন ও রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে। কোনো একক ব্যক্তি বা পরিবার দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। দেশে ফেরার আগ্রহ প্রকাশ করে শর্ত হিসেবে বৈধ সরকারের অধীনে সংবিধান ও আইনের শাসনের কথা বলেন তিনি। তবে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনের মাধ্যমে গঠিত কোনো সরকারের অধীনে দেশে ফিরবেন না বলেও জানিয়েছেন ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনা। তার দল নিষিদ্ধ থাকার বিষয়ে তিনি দাবি করেন, আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা কেবল অন্যায় নয়, এটি আত্মঘাতীও বটে। জুলাই অভ্যুত্থানে সহিংস দমনপীড়ন ও আওয়ামী লীগ শাসনামলে গুমসহ বেশ কয়েকটি অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের মামলা চলমান রয়েছে। আদালতের আদেশ রয়েছে, শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যমে প্রচার করা যাবে না। রুকসানা আমিন, চ্যানেল আই। ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন বানচাল করতে দেশের ভেতরে এবং বাইরের শক্তি শক্তভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেছেন, নানা কারণে সবাইকে সতর্ক থাকতে হবে। এই নির্বাচন ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন হবে বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। মোস্তফা মল্লিকের রিপোর্ট। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ সভা। 2 ঘণ্টা ধরে চলা সভায় নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ 4টি বিষয়ে আলোচনা হয়। সভায় প্রধান উপদেষ্টাকে জানানো হয়, এবার আনসার ছাড়াও সেনা ও নৌবাহিনীর 92,500 সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকবেন। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে সভার বিস্তারিত তুলে ধরে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রেস সচিব শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টা বলেছেন, নির্বাচন বানচালের চক্রান্ত হচ্ছে। নির্বাচন বানচালের জন্য ভিতর থেকে বাইরে থেকে অনেক শক্তি কাজ করবে। ছোটখাটো না বড় শক্তি নিয়ে বানচালের চেষ্টা করবে। হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে। এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে। যত ঝড় ঝঞ্ঝাই থাকুক আসুক না কেন, আমাদের সেটা অতিক্রম করতে হবেই।
প্রেস সচিব বলেন, গত 3টি নির্বাচনে যে কোনো পর্যায়ে যারা দায়িত্ব পালন করেছেন তাদের এবার কোনো দায়িত্ব দেয়া হচ্ছে না। একই সঙ্গে কর্মকর্তাদের দায়িত্ব বন্টন নিয়েও আলোচনা হয় পর্যবেক্ষণ সভায়। একটা বিষয় জোর দেওয়া হয়েছে বোধ মাঠ প্রশাসনে, বিশেষ করে ডিসি, এডিসি, ইউএনওদের জন্য এবং যারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছেন, ম্যাজিস্ট্রেরিয়াল রোলে যারা আছেন, তারা যাতে এমন কোনো পদায়ন না হয় যিনি গত 3টা ইলেকশনে ইনভলভ ছিলেন। কোনোভাবেই যেন গত 3টা ইলেকশনে এদের যদি মিনিমামও রোল থাকে তাহলে এটা যেন না হয়। পদায়নের ক্ষেত্রে নিজ জেলায় যাবে না কেউ, বা যদি কেউ তার এখানে আত্মীয় থাকে, বিশেষ করে শ্বশুরবাড়ি থাকে, সেখানেও তার পোস্টিং সেখানে হবে না। তাদের কোনো আত্মীয় স্বজন প্রতিদ্বন্দ্বিতা করছে কিনা সেক্ষেত্রেও সেই বিষয়ে পদায়নের বিষয়টা এটা খুবই লক্ষ্য রাখা হবে। আর এই বিষয়ে কাজ যে কর্মসূচি সেটা 1 নভেম্বর থেকেই শুরু হবে। একটি গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রসঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, দেশে এখন আর আওয়ামী লীগ নেই। সাক্ষাৎকার প্রচারের আগে 5 আগস্টে শেখ হাসিনার নেতৃত্বের সরকারের কী ভূমিকা ছিল তা সবাইকে স্মরণ করতে বলেন তিনি। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়নের প্রধান উপদেষ্টার কাছে জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশে বিএনপির নোট অফ ডিসেন্ট এড়িয়ে গিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ করেছে দলটি। জামায়াতে ইসলামী বলছে, নভেম্বরের মধ্যে গণভোটের তারিখ ঘোষণা না হলে জাতীয় নির্বাচনের তারিখ নিয়ে সংকট সৃষ্টি হবে। আর এনসিপি বলছে, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ বিল প্রকাশ না করার আগে সই করবে না তারা। রাহুল রায় রিপোর্ট। জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে ঐক্যমত্য কমিশন মঙ্গলবার তাদের প্রস্তাব জমা দিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। সেই প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখা দিয়েছে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া। জাতীয় প্রেস ক্লাবে এক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ওই প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব। যে বিষয়গুলোর সঙ্গে আমরা একমত ছিলাম না, আমরা সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম। সেই নোট অফ ডিসেন্টগুলো লিপিবদ্ধ করার একটা প্রতিশ্রুতি ছিল তাদের, কিন্তু অবাক বিষয় আমরা লক্ষ্য করলাম যে কালকে যখন তারা এটা প্রকাশ করলেন সেই বিষয়গুলো নেই। নোট অফ ডিসেন্টগুলো পুরোপুরি উপেক্ষা করা হয়েছে, ইগনোর করা হয়েছে। এটা তো ঐক্যমত্য হতে পারে না। তার ঐক্যমত্য কমিশনটা করা হয়েছিল কেন? এই ঐক্যমত্য কমিশন, এটা আমি বলবো যে জনগণের সঙ্গে এটা একটা প্রতারণা, রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটা প্রতারণা, সংশোধন করা প্রয়োজন বলে আমি মনে করি। রাজধানীতে 8 দলের সংবাদ সম্মেলনে আবারও নভেম্বরেই গণভোটের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। আমরা আজকে এই 8টি দল পরিষ্কার করে বলতে চাই, সরকারের এখন দায়িত্ব পড়ে গেছে খুব দ্রুত গণভোটের তারিখ ঘোষণা করা। এবং গণভোটের তারিখ যদি আগে ঘোষণা করানো হয়, আগে বলতে জাতীয় নির্বাচনের আগে, নভেম্বরের মধ্যে তারিখ দিয়ে যদি ঘোষণাটা না করা হয়, যত দেরি করা হবে ততই কিন্তু মূল জাতীয় নির্বাচনের তারিখ নিয়ে নতুন সংকট দেখা দিতে পারে। এনসিপিও সংবাদ সম্মেলনে জুলাই সনদে সই করা নিয়ে তাদের অবস্থান স্পষ্ট করেছে। ঐক্যমত কমিশন কর্তৃক সুপারিশকৃত জুলাই সনদ বাস্তবায়ন আদেশের প্রথম খসড়াটি অর্থাৎ প্রস্তাব 1 গ্রহণ করার মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে। 2 সংবিধান সংস্কার বিল খসড়া প্রণয়ন ও উন্মুক্তকরণের উদ্যোগ নিতে হবে। 3 জুলাই সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি সম্পন্ন আদেশের খসড়া সরকার গ্রহণ করলে সনদ স্বাক্ষর ব্যাপারে অগ্রগতি তৈরি হবে বলে এনসিপি মনে করে। তবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দাবি করছে সব দলই। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে দেশে নির্বাচন হওয়ার সুযোগ নেই। রংপুর পর্যটন মোটেলে রংপুর বিভাগের 8 জেলা ও মহানগরের আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে পদপ্রত্যাশীদের সাক্ষাৎকার শেষে সাংবাদিকদের এসব বলেন নাহিদ ইসলাম। এ সময় ছিলেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ অন্যরা। বাস্তবায়ন না হলে তো নির্বাচন হওয়ার কোনো সুযোগই নেই। জুলাই সনদ এবং বিচার রোডম্যাপ দিয়ে তারপরে নির্বাচনের দিকে যেতে হবে। ফলে আমরা দ্রুত নির্বাচন চাই, দেশে একটা নির্বাচিত সরকার প্রয়োজন,
দেশে স্থিতিশীলতা প্রয়োজন, আস্থা প্রয়োজন। এই কারণে দ্রুত সংস্কার প্রক্রিয়া সম্পন্ন হওয়া প্রয়োজন। দেশের যদি এই ন্যূনতম ঐক্য না থাকে দেশের সবগুলো পক্ষের মধ্যে, ফলে এককভাবে সরকার গঠন করা এবং সেই সংসদ টিকিয়ে রাখা, সরকার টিকিয়ে রাখা কারো পক্ষে সম্ভব হবে না। বৃহস্পতিবার থেকে কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। জাতীয়করণের দাবি বাস্তবায়নে গত 13ই অক্টোবর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি। বুধবার জাতীয় প্রেস ক্লাব থেকে সচিবালয় অভিমুখে ভুকা মিছিলে থাকা শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত 50 জন আহত হন। আন্দোলনকারী শিক্ষকদের ছত্রভঙ্গ করতে জলকামান, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং লাঠি পেটা করে পুলিশ। আগামীকাল থেকে আমরা প্রয়োজনে পূর্ণাঙ্গ কর্মবিরতিতে দেব এবং স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ না করে ঘরে ফিরব না ইনশাআল্লাহ। শুধু ঐতিহ্য ও স্বতন্ত্র নয়, অস্তিত্বই হারানোর মুখে ঢাকার আলোচিত শীর্ষ 7 কলেজ। এর কারণ হাইব্রিড মডেল। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অভিভুক্তি বাতিলের পর কলেজগুলোকে নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি স্থাপনের যে পরিকল্পনা, তাতে স্কুলিং পদ্ধতির হাইব্রিড মডেল চালু করা হবে। এতে 1 লাখের বেশি শিক্ষার্থী কলেজগুলোতে পড়ার সুযোগ হারাবে। বিস্তারিত মিথিলা নাজরিনের রিপোর্টে। জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর তার অধীনে এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পাঠদান করে আসছিল শত বছরের ঐতিহ্যকে ধারণ করা ঢাকা কলেজ ও ইডেন কলেজ সহ রাজধানীর 7 কলেজ। অধিভুক্তি বাতিলের পর প্রতিষ্ঠানগুলোকে নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু এতে থাকছে সীমিত সংখ্যক বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ, ফলে বঞ্চিত হবে হাজারো শিক্ষার্থী। আমরা এটা কোনোভাবেই মেনে নিব না যে আমাদের কলেজ ক্যাম্পাসে ছেলে শিক্ষার্থী প্রবেশ করুক। 7 কলেজের সব স্টুডেন্টের একটাই দাবি, আমরা কেন্দ্রীয় ইউনিভার্সিটি চাই, কিন্তু আমরা এই হাইব্রিড মডেলটা চাচ্ছি না। বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে আমাদের বাবারা প্রবেশ করতে পারে না, সেখানে এসব আউট যারা আছে তাদের প্রবেশের কথা প্রশ্নই আসছে না কোনো। কলেজগুলোতে বর্তমান আসন সংখ্যা প্রায় 1,10,000। হাইব্রিড মডেলে ভর্তি হতে পারবে মাত্র 1,600 জন। ঢাকা কলেজে বর্তমানে বিভাগ 20টি। প্রস্তাবিত মডেলে 5টি ডিসিপ্লিনে ভর্তি হতে পারবে 350 জন। কম খরচে শিক্ষার সুযোগ হারাবে 14,000-এর বেশি শিক্ষার্থী। ইডেন মহিলা কলেজে 23 বিভাগের পরিবর্তে 4টি ডিসিপ্লিনে 280 জন ভর্তি হতে পারবে। এতে শিক্ষার সুযোগ হারাবে প্রায় 24,000। বেগম বদরুন্নেসা মহিলা কলেজে এখন বিভাগ 20টি। প্রস্তাবিত মডেলে 2টি ডিসিপ্লিনে 140 জন শিক্ষার্থী ভর্তি হবে। এখানে উচ্চশিক্ষার সুযোগ হারাবে 5,000-এর মতো শিক্ষার্থী। সরকারি বাংলা কলেজে 21টি বিভাগের পরিবর্তে 5টিতে 350 জন ভর্তি হতে পারবে। সুযোগ হারাবে 10,668 জন। একইভাবে তিতুমির কলেজে 22টি বিভাগকে বিলুপ্ত করে 5টিতে ভর্তি হবে 350 জন। বঞ্চিত হবে 27,000-এর বেশি শিক্ষার্থী। কবি নজরুল কলেজে 19টি বিভাগের পরিবর্তে 1টি ডিসিপ্লিনে মাত্র 70 জন ভর্তির সুযোগ পাবে। বঞ্চিতের সংখ্যা প্রায় 15,000। সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে 17টির বদলে 1টি ডিসিপ্লিনে ভর্তি হবে 70 জন। উচ্চশিক্ষার আসন সংখ্যা বাদ পড়বে 9,000। শিক্ষাবিদরা মনে করছেন, সমীক্ষা ছাড়া এ ধরনের সিদ্ধান্ত হাজারো শিক্ষার্থীকে সংকটে ফেলছে এবং ভবিষ্যতে সংকট আরও বাড়বে। মূল চাওয়ার জায়গাটাই তো হচ্ছে আমরা কোয়ালিটি এডুকেশন এনশিওর করতে চাই। এক্সিস্টিং কাঠামো বা আমার যেরকম ব্যবস্থাটা আছে সেই ব্যবস্থাটাকে আমার রিসাফল করা দরকার, উন্নত করা দরকার এবং আমার এমফাসিস দেওয়া দরকার ওই শিক্ষার গুণগত মানের উপরে। একেবারে নতুন একটা ইউনিভার্সিটি করবেন 7টা প্রতিষ্ঠিত এস্টাবলিশড প্রতিষ্ঠানকে অবলুপ্ত করে, এটা তো কোনো মানে হয় না। ঢাকা কলেজ ঢাকা ইউনিভার্সিটির 80 বছর আগে এস্টাবলিশড, এই উপমহাদেশের 10th ওল্ডেস্ট কলেজ। তো সে প্রতিষ্ঠান আপনি বিলুপ্ত করে দিবেন, এটা কিভাবে সম্ভব? ক্ষতিগ্রস্ত হবে সাধারণ পরিবারের ছেলেমেয়েরা। এটা তো ধরেন শিক্ষা সংকোচন। ঐতিহ্যবাহী এই কলেজগুলোর পরিবর্তে তুলনামূলক পিছিয়ে পড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে পরীক্ষামূলকভাবে মডেলটি চালু করা যেতে পারে বলে মত দিয়েছেন শিক্ষা সংশ্লিষ্টরা। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। একটি ভবনে বসবাস করেন 90টি পরিবার। তাদের সমন্বিত উদ্যোগে গড়ে উঠেছে বিশাল এক ছাদ কৃষি, যেখান থেকে মিটছে ফুল, ফল আর সবজির চাহিদা।
শুধু তাই নয়, সবুজের এই উদ্যোগটি এখন পরিণত হয়েছে এক প্রাণবন্ত পারিবারিক মিলন কেন্দ্রে। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। ঢাকার ওয়ারির 14 তলা ভবনের এই ছাদে 8,500 বর্গফুট জুড়ে গড়ে তোলা হয়েছে সমন্বিত এক ছাদ কৃষি। ফ্ল্যাটের কয়েকজন বাসিন্দার উদ্যোগে শুরু হলেও এখন এটি বসবাসরত 90টি পরিবারেরই একটি মিলন কেন্দ্র, যার মূল উদ্যোক্তা রেখা মালিক। এখানকার সবুজের সান্নিধ্য তাকে সত্তরঊর্ধ্ব বয়সেও রেখেছে উদ্যমী আর প্রাণবন্ত। সব ধরনের গাছই আছে, ঔষধি গাছ আছে, ফলের গাছ আছে, ফুলের গাছটা বেশি। সবাই মোটামুটি গাছ পছন্দ করে। তো এই আয়োজনের আরেকজন উদ্যোক্তা তসলিম উদ্দিন। ফ্ল্যাট বাড়ির নানা সীমাবদ্ধতা পেরিয়ে তিনি ছাদ কৃষিকে এগিয়ে নিচ্ছেন কৃষির প্রতি ভালোবাসা আর নিষ্ঠা দিয়ে। তো আমি অনেক সময় অনেক প্রতিবন্ধকতার শিকার হয়েছে, আসলে সত্যি কথা বলতে কি। এরপরও আমি আমার মতো করে সবসময়, আমি যেহেতু প্রকৃতিকে ভালোবাসি, যার জন্য আমি এটা ছাড়ি নাই। এখানে অংশ নেওয়া প্রত্যেকটি পরিবারই পাচ্ছেন নতুন নতুন অভিজ্ঞতা, উপভোগ করছেন নিজের হাতে লাগানো সবজির স্বাদ আর পরিশুদ্ধ পরিবেশ। সবার সহযোগিতা আছে, আমরা শখের থেকেই করা আর কি। গাছগাছালি যেটা হেল্প করতে হবে সেটা হচ্ছে আমরা যখন এখানে আসতে পারতেছি, সো উই ক্যান টেক দ্য ফ্রেশ এয়ার ফ্রম হিয়ার। সুউচ্চ ভবনের উপর এই সুবিশাল ছাদ কৃষির আয়োজনটি শত পরিবারের ইচ্ছার একটা ফসল। সরাসরি জড়িত আছেন কয়েকজন, তাদের আয়োজনে এই ভবনটির উপরে বাগানটি নির্মিত হয়েছে। বাংলাদেশে সাম্প্রতিক সময়ে এসে বিভিন্ন জেলা শহরগুলোতে এরকম বড় বড় অট্টালিকা নির্মাণ হচ্ছে, যেগুলো অ্যাপার্টমেন্ট ভবন। তারা একটু সবাই একত্রিত হলেই এই জাতীয় কাজগুলো সম্প্রসারণ করতে পারে, কিন্তু এই কাজগুলোকে সম্প্রসারণ এবং টেকসই করার জন্য দরকার সরকারি গাছগাছালির জন্য সেবা। ঢাকার ওয়ারির কাদের ট্রপিক্যাল হাইটস থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন বৃহস্পতিবার বেলা 3:05 হৃদয় মাতৃ মানুষের ডাক অনুষ্ঠানে। এবারে প্রসঙ্গ ভোটের হাওয়া। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারা দেশে বইছে নির্বাচনী হাওয়া। দীর্ঘদিন পর অবাধ সুষ্ঠু একটি নির্বাচনের প্রত্যাশায় সবখানেই চলছে আলোচনা। দেশের নানান বয়সী, নানান পেশার মানুষ কি ভাবছেন নির্বাচন নিয়ে। আজ জানাবো কি চাইছেন ময়মনসিংহের ভোটাররা। যাকে ভোট দেবে সে শিক্ষিত হতে হবে এবং সৎ, যোগ্য এরকম লোক হইতে হবে। আমরা তো চাই যে ভালো একজন প্রার্থী হোক, যে সৎভাবে থাকতে পারে, সৎভাবে জনগণের কাজ করতে পারে। নির্বাচনের ক্ষেত্রে একজন প্রার্থী হবে, দেশকে নিয়ে চিন্তা করবে, জনগণকে নিয়ে চিন্তা করবে এবং জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলন হওয়ার জন্য যা যা প্রয়োজন সেটাই সে ম্যান্ডেটে একজন প্রার্থী থাকবে, এটাই আমি কামনা করি। আমাদের কাজ করার জায়গা ছিল, আমাদের এয়ারপোর্টটি নির্বাচিত হওয়ার কথা ছিল, আমাদের বিভাগীয় একটি শহর হওয়ার কথা ছিল, আমাদের হওয়ার কথা ছিল এই শহরের যা কিছু রাস্তাঘাট সেগুলোকে বিন্যস্ত করে একটি বিভাগীয় শহরের উপযোগী হওয়ার কথা ছিল। এইগুলো যেন তারা এখন ধরে ধরে বাস্তবায়ন করার চেষ্টা করেন। ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করবে, আইন জনগণের স্বার্থে কাজ করবে এবং উন্নয়নের জন্য নিঃস্বার্থভাবে কাজ করবে। ওই ধরনের প্রার্থীদেরকেই মানুষ নির্বাচিত করুক। যারা ক্ষমতায় যায় ক্ষমতার লোভে না পড়ে জনগণের স্বার্থে কথা বলে, এরকম লোক আমরা প্রত্যাশা করি। আমাদের রাস্তাঘাটের উন্নয়নে কাজ করবে, আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করবে এবং সর্বোপরি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন নিয়ে কাজ করবে। আমরা এই ধরনের প্রার্থী চাই। আমরা তাকেই চাই যে দেশের সুন্দর সমাজ ব্যবস্থা এবং সুষ্ঠু সমাজ ব্যবস্থা, মানুষ স্বাধীনভাবে চলতে পারে, মানুষের সকল চাহিদা পূরণ করতে পারে এবং কর্মসংস্থানের সৃষ্টি করতে পারে, এমন একজন সরকারি প্রার্থীকে আমরা চাই। প্রার্থী হিসাবে যিনি সৎ, মেধাবী এবং আমাদের সমাজের জন্য কাজ করবেন, যেন এই দেশ থেকে সন্ত্রাস, চাঁদাবাজি এই সবগুলো যেন নির্মূল হয়ে যায়, ভবিষ্যতে যেন মাথাচাড়া দিতে না পারে। এমন একজন মানুষ নির্বাচিত হবেন যে যার কাছে আমরা খুব সহজে তাকে অভিভাবক হিসাবে আমরা পাব। যাচ্ছি পরের সংবাদে। ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন বলেছেন, কোন উপদেষ্টা নাকি সেফ এক্সিট চাচ্ছেন, কিন্তু ধর্ম উপদেষ্টার সেফ এক্সিটের প্রয়োজন নেই।
চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে সমাজ সেবা অধিদপ্তর আয়োজিত সুদমুক্ত ক্ষুদ্র ঋণ প্রশিক্ষণার্থীদের সনদ ও অনুদান বিতরণ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। জেলা প্রশাসক সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফরিদুল আলম, বিভাগীয় সমাজ কল্যাণ ফেডারেশনের মহাসচিব হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ সহ অন্যরা। পরে উপদেষ্টা ৪৫ লাখ টাকা সুদমুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ করেন। আমি উপদেষ্টা হয়ে কেন মারি? আমি যেদিন ঘোষণা করেছি আমি 1 টাকা ঘুষ খাই নাই বিগত 15 মাসে, 1 টাকা কাউকে দুর্নীতি করতে দিই নাই। কোনো অফিসার যদি দুর্নীতির সাথে যুক্ত থাকে আমি জনপ্রশাসন সচিবকে বলে টাকা ট্রান্সফার করে দিয়েছি। দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল ভালো। আমি যেদিন স্পষ্ট করে বলেছি আমার কোনো সেফ এক্সিটের প্রয়োজন নাই। কেউ কেউ নাকি সেফ এক্সিট চাচ্ছে, আমার চট্টগ্রামে বাড়ি নেই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, কিছু দলের প্রস্তাব চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে জাতীয় ঐকমত্য কমিশন। কমিশনের সুপারিশে জাতি বিভক্ত হবে, ঐক্য হবে না। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ও কমিশনের ভূমিকায় হতাশ বিএনপি। রাজধানীর একটি হোটেলে সেমিনারে তিনি এসব কথা বলেন। সালাউদ্দিন আহমেদ আরও বলেন, বর্তমান সরকার তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা রাখবে, নিরপেক্ষ আচরণ করবে, এটাই প্রত্যাশা। জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশে জুলাই সনদের পূর্ণ প্রতিফলন নেই বলেও মন্তব্য করেন তিনি। জোটভুক্ত যে কোনো রাজনৈতিক দল তাদের স্বাধীনতা ছিল নিজস্ব প্রতীকে অথবা জোটের যে কোনো প্রতীকে নির্বাচন করতে পারবে। হঠাৎ করে তারা একটা অগণতান্ত্রিক পদ্ধতিতে বলে দিল যে জোটভুক্ত হলেও তাদের নিজস্ব প্রতীকের নির্বাচন হতে হবে। দেখলাম আরেকটি রাজনৈতিক দল তাকে সমর্থন করে যাচ্ছে। তো এটা পক্ষপাতমূলক আচরণ আমরা আশা করি না। আমরা অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় দেখতে চাই। তারা যেন নিরপেক্ষভাবে আচরণ করে এবং তাদের সমস্ত কর্মকাণ্ডে যেন জাতি একটা আশ্বস্ত হতে পারে, ঐক্য থাকতে পারে, সেভাবেই যেতে হবে। বিএনপির ৩১ দফা বাস্তবায়নে ময়মনসিংহে গণসমাবেশ হয়েছে। ভালুকার মল্লিকবাড়ি ইউনিয়নের সমাবেশে বিএনপির সাবেক জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফখরুদ্দিন আহমেদ বাচ্চু বলেন, ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণকে জনসম্পদে রূপান্তর করতে হবে। অনুষ্ঠানে ছিলেন ময়মনসিংহ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, ড্যাব জিয়া পরিষদের জেলা সভাপতি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আলী সিদ্দিকী, শিক্ষাবিদ অধ্যক্ষ আমির হোসেন, অধ্যক্ষ সাইফুল ইসলাম মল্লিক ও মল্লিকবাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল্লাহ মণ্ডল সহ অন্যরা। চট্টগ্রাম পোর্ট ইউজার্স ফোরামের উদ্যোগে ব্যবসায়ী সম্মেলন হয়েছে। আগ্রাবাদ এক্সেস রোডের একটি কনভেনশন হলে এই সমাবেশ হয়। সমাবেশে বক্তারা প্রতিবন্ধক ওজন স্কেল প্রত্যাহার, বন্দর ট্যারিফ ও চিটাগাং চেম্বারকে জবাবদিহিতামূলক এবং ব্যবসায়ী বান্ধব করার দাবি জানান। পোর্ট ইউজার্স ফোরামের সভাপতি আমির হুমায়ুন মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন ইউনাইটেড বিজনেস ফোরামের টিম লিডার মোহাম্মদ আমিরুল হক, বিজিএমই এর পরিচালক এম এ সালাম, চিটাগাং চেম্বারের সাবেক সভাপতি সরার জামান নিজাম, শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের পরিচালক শাহেদ সরওয়ার, বারভিডার সাবেক সভাপতি হাবিবুল্লাহ ডন, C&F এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল আলম, ফোরামের সম্পাদক শওকত আলী চৌধুরী সহ অন্যরা। সমাবেশ সঞ্চালনা করেন সাবেক বিজিএমইএ নেতা নাসির উদ্দিন চৌধুরী। এবারে নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। গাজায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে কয়েক দফা হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ৪৬ শিশুসহ কমপক্ষে ১০৪ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে গাজার হাসপাতাল সূত্রে জানা গেছে। তবে ইসরায়েলের দাবি, হামাস তাদের এক সৈন্যকে হত্যার প্রতিবাদে তারা এই হামলা চালিয়েছে। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজায় যুদ্ধবিরতি বিঘ্নিত হয়নি, কেননা হামাস ইসরায়েলের সৈন্য হত্যা করার প্রতিবাদে তারা হামলা চালিয়েছে। এদিকে যুদ্ধবিরতির মধ্যে হামলা চালানোর নিন্দা জানিয়েছে কাতার, তুরস্ক ও যুক্তরাজ্য। হামলার পর ইসরায়েল পুনরায় যুদ্ধবিরতি কার্যকর করার কথা জানিয়েছে। আইসক্রিম সাংস্কৃতিক সংবাদ।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সেমিনার করেছে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী। এতে সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে উদীচীর লড়াই শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন মাহমুদ সেলিম। উপস্থিত ছিলেন শিক্ষাবিদ KN রাশেদা, অর্থনীতিবিদ MM আকাশ সহ অন্যরা। সেমিনারে বক্তারা বলেন, সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে অবিরাম লড়াই চালিয়ে যাওয়া উদীচীর জন্মগত অধিকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন উদীচীর সহ সাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম। এবারে কৃষি সংবাদ। গাইবান্ধায় আমন ধানে মাজরা পোকার সাথে গোড়া পচা রোগ দেখা দিয়েছে। ওষুধ ছিটিয়েও পোকা দমন হচ্ছে না। চলতি আমন মৌসুমে চাষিরা ব্যাপক লোকসানের আশঙ্কা করছেন। প্রকৃতি সংবাদ। পরিচ্ছন্ন শহর গড়তে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে শরীয়তপুর পৌরবাসী। যুব সমাজ সহ স্থানীয়দের অংশগ্রহণে ময়লা আবর্জনা অপসারণ ও পরিচ্ছন্নতা নিশ্চিতে শুরু হয়েছে সমন্বিত কার্যক্রম। পরিবেশ বান্ধব নগরী গড়তে সবার সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতার বিকল্প নেই বলছে পৌর কর্তৃপক্ষ। এবারে রয়েছে ঢাকা ব্যাংক PLC বাণিজ্য সংবাদ। পণ্যের এজেন্টদের আগামী 7 দিনের মধ্যে সাধারণ মালিকদের পাওনা পরিশোধের আহ্বান জানিয়েছে বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশন। রাজধানীর অফিসার্স ক্লাবে অ্যাসোসিয়েশনের জরুরি সভায় পণ্যের এজেন্টদের কাছে সাধারণ জাহাজ মালিকদের পণ্য পরিবহনের ডেমারেজ বিল বাবদ নিষ্পত্তিকৃত 211 কোটি টাকা এবং বকেয়া পরিবহন ভাড়া ও ডেমারেজ বিল বাবদ আরও পাওনা 500 কোটি টাকা পরিশোধের দাবি জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি সাইদ আহমেদ। উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক গাজী বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মেহবুব কবির, সহ সভাপতি GM সরোয়ার সহ অন্যরা। অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা যেন আগামী সংসদ নির্বাচনে অংশ নিতে না পারেন এ ব্যাপারে নির্বাচন কমিশনকে ব্যবস্থা নিতে বলেছে গণ অধিকার পরিষদ। এছাড়া সংসদ নির্বাচনের আগে গণভোট না করার বাস্তবতার কথা স্বীকার করেন দলটির সভাপতি নুরুল হক নূর। নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের সাথে বৈঠকের পর সাংবাদিকদের সাথে কথা বলেন নুরুল হক নূর। তিনি জানান, বিএনপি, জামায়াত অথবা নতুন কোনো দলের সাথে গণ অধিকার পরিষদ জোট করবে কিনা সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। তবে গণ অধিকার পরিষদ আগামী নির্বাচনে 300 আসনে প্রার্থী দেওয়ার চেষ্টা করছে বলে জানান নুরুল হক নূর। আগামী নির্বাচন সুষ্ঠু করতে বৈঠকে ইসিকে 9টি প্রস্তাব দিয়েছে গণ অধিকার পরিষদ। একটা ফেসবুক পেজ খুলে একটা মিডিয়া দাঁড়াই গেছে, একটা ওয়েবসাইট খুলে একটা মিডিয়া দাঁড় করাই দিছে, তার সাথে ইউনোর খাতির কিংবা ডিসির খাতির তার ওইটার নাম দিয়ে সে 100 জনের কাট করাই নিল। দেখালে এই লোকগুলো আপনার অনেক সময় নির্বাচনে নির্দিষ্ট ক্যান্ডিডেটের পক্ষে কাজ করে। সেক্ষেত্রে আমরা এটা ফাইন্ড আউট করার জন্য ওনাদেরকে বলেছি যে সমস্ত মিডিয়াগুলোকে অনুমোদন দেওয়া হয়েছে সেটা আঞ্চলিক পর্যায়ে কিংবা জাতীয় পর্যায় থেকে সেই সমস্ত সাংবাদিকদের বিষয়টা যেন ওনারা বিবেচনা করে। নির্বাচন বানচালের যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন আম জনতার দলের সদস্য সচিব তারেক রহমান। বিকেলে সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের স্বার্থ বাদ দিয়ে বিদেশি এজেন্ডা বাস্তবায়নে কাজ করছেন। উনি বাংলাদেশের কোনো প্রতিনিধি না। ডক্টর ইউনূস উনি বিদেশি এজেন্টদের প্রতিনিধিত্ব করেন, এটা বিভিন্নভাবে প্রমাণিত হয়েছে এবং ওনার মুখে বাংলাদেশের স্বার্থ হচ্ছে অন্য স্বার্থগুলো বেশি গুরুত্বপূর্ণ পাচ্ছে। দেশের মানুষ যেন সচেতন হয়, তার হাতে বিদেশি বিভিন্ন শক্তিগুলো আছে এবং ডক্টর ইউনূসের সাথে দেশের মানুষ নাই, এই জন্যই উনি বিদেশিদের উপর ভর করছে এবং খুব স্বল্প মূল্যে দেশের স্বার্থ বিদেশিদের দিয়ে দিচ্ছে। দেশে নির্বাচন না হলে ডক্টর ইউনূসকে জেলে পড়বো আমরা।
বাংলাদেশ সেনাবাহিনীর নবগঠিত এয়ার ডিফেন্স কোরে প্রথমবারের মতো কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠান হয়েছে। হালিশহর সেনানিবাসের শহীদ মেজর নাজমুল হক প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠানে এয়ার ডিফেন্স কোরের প্রথম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত হয়েছেন মেজর জেনারেল মোহাম্মদ আবু বকর সিদ্দিক খান। এর আগে একই স্থানে আর্টিলারি রেজিমেন্টের 10ম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত হন মেজর জেনারেল মোহাম্মদ নুরুল আনোয়ার। সে সময় তাদের র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেওয়া হয়। পরে দুটি কুচকাওয়াজের মাধ্যমে নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্টকে অভিবাদন জানান আর্টিলারি কোর ও এয়ার ডিফেন্স কোরের সদস্যরা। স্বাগত বক্তব্যে দুই মেজর জেনারেল দুটি কোরকে আধুনিকায়ন ও যুগোপযোগী করতে অস্ত্রে সজ্জিত করার উপর গুরুত্ব আরোপ করেন। বাহিনীর সক্ষমতা বাড়াতে আধুনিক সমরাস্ত্র সংযোজন এবং উন্নত প্রশিক্ষণ অব্যাহত থাকবে বলেও জানান তারা। বিগত কয়েক বছরে বাংলাদেশ সেনাবাহিনীর অভূতপূর্ব উন্নয়ন ও আধুনিকায়ন সাধিত হয়েছে। এরই ধারাবাহিকতায় আর্মি এয়ার ডিফেন্স কোর প্রতিষ্ঠা লাভ করে। আমি কথা দিচ্ছি, আপনাদের কর্নেল কমান্ডার হিসেবে দায়িত্ব পালনে আমি সর্বদা সচেষ্ট থাকব। আপনারা আমার প্রতি যে আস্থা স্থাপন করেছেন, আমি সর্বাবস্থায় তার সমুন্নত রাখবো ইনশাআল্লাহ। সিরাজগঞ্জে বাড়ছে এইচআইভি পজিটিভ রোগীর সংখ্যা। 2020 সাল থেকে এ পর্যন্ত জেলায় 255 জন এইচআইভি পজিটিভ রোগী শনাক্ত করা হয়েছে। এই সময় মৃত্যু হয়েছে 26 জনের, যার মধ্যে অধিকাংশই ইনজেকশনের মাধ্যমে মাদক ব্যবহারকারী। এইডস রোগীর সংখ্যা বাড়ায় শঙ্কা প্রকাশ করছে স্বাস্থ্য বিভাগ। সিরাজগঞ্জ থেকে ফেরদৌস রবিনের পাঠানো তথ্য ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। সিরাজগঞ্জে 2020 সালের ফেব্রুয়ারি মাস থেকে সরকারিভাবে শুরু করা হয় এইচআইভি পরীক্ষা। গত বছরের তুলনায় চলতি বছর হঠাৎ করেই পজিটিভ রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় উদ্বেগের মধ্যে পড়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের পরিসংখ্যানে দেখা যায়, আক্রান্ত 255 জনের মধ্যে ইনজেকটিভ ড্রাগ ব্যবহারকারী 187 জন, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী 29 জন, সাধারণ 35 জন ও যৌনকর্মী 4 জন। চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন 26 জন। একটু ওষুধ 4 জন নিতাম, নিয়ে উনি দিল দাগ আছে, দাগ দিয়া দিলাম। এই সদর হাসপাতালে যখন শুনতে পারলাম যে এটার ওষুধ আসছে, আমরা এখানে এসে সরপূর্ণ হলাম আর কি। আল্লাহর রহমতে আমি এখন খুব সুস্থ, আমার আর কোনো টেনশন নাই, আমি কোনো নেশার করি না। স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রগুলোতে বিনামূল্যে পরীক্ষা, কাউন্সিলিং ও চিকিৎসা সুবিধা চালু করা হয়েছে। এখানে আমাদের সব পরীক্ষা বিনামূল্যে করা হয়, ভাইরাল লোড দেখা হয় এবং ট্রিটমেন্টও বিনামূল্যে দেওয়া হয়। এখানে আমাদের একজন কাউন্সিলর আছে, সে মানসিক এবং সব ধরনের কাউন্সিলিং করে থাকে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, গত 2 বছরে প্রায় 1900 অ্যাম্পল ইনজেকটিভ ড্রাগ জব্দ করা হয়েছে। যে জিনিসগুলো নিয়ে ওরা নেশা করে থাকে মাদক সেবীরা, সেটা আমরা স্ট্রিক্টলি একদম রেস্ট্রিক্টেড প্রোডাক্ট হিসেবেই রেখেছি। এগুলোর জন্য আমরা নিয়মিত যে লাইসেন্সের ছাড়া, লাইসেন্স ব্যতীত কোনো প্রতিষ্ঠানে আমাদের যে এই পেথিরিন বলেন, পেথিরিনটা সরবরাহ করতে পারবে না। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শুধু চিকিৎসা নয়, সামাজিক সচেতনতা ও পুনর্বাসন কার্যক্রম বাড়ানোই এই সংকট মোকাবেলার সবচেয়ে কার্যকর পদক্ষেপ হতে পারে। রাজীব আহমেদ, চ্যানেল আই। পঞ্চগড়ে মহাবিপন্ন প্রাণী বনরুই উদ্ধার করা হয়েছে। বোদা উপজেলার ঝলইশাল সিঁড়ি ইউনিয়নের নতুনহাট এলাকায় বনরুইটি দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে প্রাণীটিকে উদ্ধার করে বন বিভাগ। বিশেষ চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণে বিরল প্রজাতির এই বনরুইটিকে রাজধানীর আগারগাঁওয়ের বন্য প্রাণী সংরক্ষণ কেন্দ্রে পাঠানো হয়েছে। চিকিৎসা শেষে বনরুইটিকে উপযুক্ত পরিবেশে অবমুক্ত করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এর আগে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলা থেকেও একটি বনরুই উদ্ধার করা হয়েছিল। দীর্ঘ 13 বছর পর 1 নভেম্বর অনুষ্ঠিত হবে চট্টগ্রাম চেম্বারের নির্বাচন। চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে সংবাদ সম্মেলনে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের প্যানেল লিডার SM নুরুল হক নির্বাচনের ইশতেহার ঘোষণা করেন। তিনি বলেন, নির্বাচিত হলে চেম্বারে আলোচিত ট্রেড গ্রুপ ও টাউন অ্যাসোসিয়েশনের গ্রুপ বিলুপ্ত ঘোষণা, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, ব্যবসা বান্ধব নীতি ও প্রশাসনিক সংস্কার, চট্টগ্রাম বন্দর ও বিমানবন্দরের আধুনিকায়ন করা হবে। মেহেরপুর সদর উপজেলার ছেউটিয়া ও কাজলা নদী থেকে 2500 মিটার চায়না দুয়ারি জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে প্রায় 3 লাখ টাকা মূল্যের জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
নিষিদ্ধ চায়না জুয়ারি জাল পেতে মাছ শিকারের খবর পেয়ে সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা কামরুন নাহার আখির নেতৃত্বে অভিযান চালায় সদর উপজেলা মৎস্য অফিস। অভিযানে উদ্ধার করা হয় 58টি চায়না দুয়ারি জাল। 2টি ভেসেল জাল আগুনে পোড়ানোর নির্দেশ দেন সদর উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া জাহান ঝুরকা। দেশীয় মাছ সংরক্ষণে এই ধরনের অভিযান অব্যাহত রাখবে প্রশাসন। বাংলাদেশ জাতীয়তাবাদী মানবাধিকার সংস্থার উদ্যোগে আলোচনা সভা হয়েছে। জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে অনুষ্ঠানে আলোচ্য বিষয় ছিল মানবাধিকার লঙ্ঘন ও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ। অনুষ্ঠানে ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক প্রতিমন্ত্রী বরকতুল্লাহ বুলু, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম সহ অন্যরা। আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পারভিন সুলতানা, আহসান উল্লাহ, হাসান আলী ও আব্দুল্লাহ আল হাই। বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষে সেমিনার করেছে দেশের প্রথম জেসিআই স্বীকৃত হাসপাতাল এভার কেয়ার হাসপাতাল ঢাকা। সেমিনারে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন, সঠিক সময়ে চিকিৎসা পেলে অনেক ক্ষেত্রে স্ট্রোক থেকে পুরোপুরি সুস্থ হওয়া সম্ভব। সেই সাথে স্ট্রোক হলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন চিকিৎসকরা। অনুষ্ঠানে ছিলেন এভার কেয়ার হসপিটাল বাংলাদেশের এমডি ও সিইও ডাক্তার রত্নদীপ চাস্কার, সিএমই কমিটির চেয়ারম্যান প্রফেসর ডাক্তার এম ইশতিয়াক হোসেন সহ অন্যরা। আন্তর্জাতিক সীসা দূষণ প্রতিরোধ দিবস পালনে বরিশালে মানববন্ধন ও র্যালি হয়েছে। নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এই কর্মসূচির আয়োজন করে ইউথনেট গ্লোবাল ও পিওর আর্টস বাংলাদেশ। মানববন্ধনে বক্তারা বলেন, সীসা দূষণ বর্তমানে একটি বৈশ্বিক স্বাস্থ্য ঝুঁকি, যার মারাত্মক প্রভাব পড়ছে শিশু ও গর্ভবতী নারীদের ওপর। আয়োজনে পরিবেশ অধিদপ্তর বরিশাল কার্যালয়ের সহকারী পরিচালক কাজী সাইফুদ্দিন এবং শিক্ষার্থীরা ছিলেন। অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য র্যালি নগরীর সদর রোড থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সিলেটের জৈন্তাপুরে পাখির মাংস বিক্রি করায় 2টি হোটেল সিলগালা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জর্জ মিত্র চাকমার নেতৃত্বে হরিপুর বাজার সংলগ্ন তারুহাটিতে যৌথ অভিযান পরিচালিত হয়। বন্যপ্রাণী সংরক্ষণ আইন লঙ্ঘন করে পাখির মাংস বিক্রির প্রমাণ পাওয়ায় শাহপরান এবং তানভীর নামের 2টি খাবার হোটেলে সিলগালা ও অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় সোনার বাংলা রেস্টুরেন্টকে 20,000 টাকা জরিমানা করা হয়। অভিযানে হরিপুর গ্যাস ফিল্ড সেনা ক্যাম্পের 27 বীর ইউনিটের সেনাবাহিনীর টিম ও জৈন্তাপুর মডেল থানা পুলিশ সহ বন বিভাগের কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সংবাদ শেষ করব ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। নিজের এবং পরিবারের কারো আওয়ামী লীগের নেতৃত্বে না থাকার ইঙ্গিত দিলেন শেখ হাসিনা। নির্বাচনের পরও ভারতেই থাকার পরিকল্পনা। ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন বানচাল করতে দেশের ভেতরে এবং বাইরের শক্তি কাজ করছে বললেন প্রধান উপদেষ্টা। ইতিহাসের সবচেয়ে ভালো ভোটের প্রতিশ্রুতি। জনগণের সঙ্গে প্রতারণা করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন, অভিযোগ বিএনপির। সুপারিশে ঐক্য নয় বরং জাতি বিভক্ত হবে মন্তব্য। এবং হাইব্রিড মডেলে শুধু ঐতিহ্য ও স্বতন্ত্র নয়, অস্তিত্বই হারানোর মুখে ঢাকার শীর্ষ 7 কলেজ। পড়ার সুযোগ হারাবেন লাখের বেশি শিক্ষার্থী। চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই সঙ্গে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।